কিন্তু তুই তো বলছিলি তুই অন্য কাউকে ভালোবাসিস। প্রহরের সঙ্গে যেন তোর ডিভোর্সের শীঘ্রই ব্যবস্থা করি। আবার এখন তুই নিজেই বলছিস যে তুই প্রহরকে ভালোবাসিস। অথই ওর মায়ের হাত ধরে বলল, মা, খুব বড় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল আমার। ইদি ফুপি আমায় কেবল ব্যক্তি সম্পর্কে আর তার সঙ্গে আমার কি সম্পর্ক এইটুকু বলেছিল, নামটা তো বলেনি। আমি রাঙামাটি থেকে আসার পর তোমাদের যখন ডিভোর্সের ব্যবস্থা করতে বললাম, তখনও কিন্তু পারতে আমার নামটা জানাতে, কিন্তু বলনি তোমরা। তুমি আব্বু কখনোই আমার নামটা জানাতে চাওনি। অথই ওর মায়ের হাত ধরে কথাগুলো বলেই ওর আব্বুর দিকে তাকিয়ে বলল, আব্বু, আমি প্রহরকে ভালোবাসি। প্রহরকে পাওয়ার জন্যই আমি সেই ব্যক্তির কাছ থেকে মুক্ত হওয়ার জন্য তোমাদের ডিভোর্সের ব্যাপারে বলেছিলাম। অথই মাথা নিচু করে ফেলল। কত বড় একটা ভুল বোঝাবুঝির কারণে ওদের জীবনে কত বড় বিপর্যয় আসতে চলেছিল। আলফাজ উঠে দাঁড়ালো, ধীর পায়ে হেঁটে অথয়ের সামনে এসে দাঁড়ালো। সাবিনা মেয়েকে একপাশে জড়িয়ে ধরলো, কারণ আলফাজের রাগান্বিত চেহারা অনেক কিছুই বলে দিচ্ছিল। আলফাজ হাত উঠাতেই অথই ভয়ে চোখ বন্ধ করে ফেললো, আর সাবিনা মেয়েকে শক্ত করে বুকে চেপে ধরে বলল, মোটেও আমার মেয়ের গায়ে হাত দেওয়ার সাহস দেখাবে না আলফাজ। কাউকে ভালোবাসা অপরাধের কিছু নয়। মনের অজান্তেই হোক, অথই কিন্তু আমাদের পছন্দ করা পাত্রকে ভালোবেসেছে। তুমি নিজে কি করেছো? আমাকে টিউশনি পড়াতে যেয়ে আমাকে ভালোবাসার মুহে ফেলে বিয়ে করেছো, আর আমাদের মেয়ে নিজের স্বামীকে ভালোবাসে বলে ওর গায়ে তুমি হাত তুলতে চাইছো? তোমরা নারীরা পারো বটে, কোথাকার কথা কোথায় টেনে নিয়ে যাও আল্লাহ ভালো জানে। আমি আমার মেয়ের গায়ে হাত তুলবো? তোমার মস্তিষ্কে এই টাইপের ভাবনা এলো থেকে সাবিনা? আলফাজ মৃদুস্বরে সাবিনাকে বকলো। অথই ওর মায়ের কাঁধ থেকে মুখ তুলে আব্বুর মুখের দিকে তাকালো, দেখলো ওর আব্বু হাসি মুখে তাকিয়ে আছে। আলফাজ মুচকি হেসে অথয়ের মাথায় হাত রেখে বলল, অথচ কিছু মাস আগেও আমি জানতাম আমার অথই প্রহরকে পছন্দ করে না, আর আজ প্রহরকে ভালোবাসে। অথচ আমি জানি না প্রহরকে ভালোবাসিস বললেই কি তোর জীবনে আমার প্রায়োরিটি কমে গেছে অথই? মোটেও না আব্বু, তোমাকে আমার মাথার মুকুটের ন্যায় সাজিয়ে রেখেছি। তোমাকে সরিয়ে দেওয়া মানে আমার জীবনের সকল দুঃসাহস, ভালোবাসা, স্নেহ, আত্মমর্যাদা, অস্তিত্বকে হারিয়ে ফেলা। তুমি আমার জীবনের সৌন্দর্য আব্বু। তোমার মেয়ের এতটা দুঃসাহস হয়নি তোমাকে ছাড়া নিজেকে কল্পনা করার। তুমি না সবসময় আমায় বলো তোমার প্রিন্সেস। মার তুমি হলে আমার কুইন অ্যান্ড কিং। তোমরাই আমার রাজ্য। তোমাদের হারিয়ে ফেলে যে আমার প্রিন্সেস পদবিটা হারিয়ে যাবে। অথয় ওর আব্বুর হাতের উপর মাথা ঠেকিয়ে কথাগুলো বলল, চোখের কোণে জল জমে আছে, যে কোনো মুহূর্তেই গড়িয়ে পড়বে। আলফাজের তৃপ্তির ঢেকুর তুলে সাবিনা নিজের চোখে থাকা জল আড়াল করে মেয়ের মাথায় হাত রেখে বলল, তুই আমাদের একমাত্র সন্তান না? তোর সুখ চাই বলেই নাজিফার সঙ্গে আমার বন্ধুত্বের পরোয়া অবধি করিনি। সবার আগে আমি তোকেই চেয়েছি অথই। তোর আব্বু ভেবেছিল আবিরকেই হয়তো তুই পছন্দ করিস, তাই আবিরের সঙ্গে তোর বিয়ে ঠিক করে রেখেছিল। পরে তোকে সারপ্রাইজ হিসেবে জানাতো। অথচ আমাদের জন্য যে কত বড় সারপ্রাইজ অপেক্ষা করছিল তা কি জানতাম? তুই যা চাইবি তাই হবে অথই। অথয়ের চোখে সুখের কান্না। ওর মাকে জড়িয়ে ধরলো, সাবিনা মেয়েকে বুকে জড়িয়ে রাখলো। আলফাজ মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। প্রহর, অথয়ের গলার স্বর শুনে পেছনে ফিরে তাকালো প্রহর। অথয় আসছে ওর দিকে। প্রহর চট করে পেছনে ফেললো, দুহাত দিয়ে চোখের কোণায় জমে থাকা জল মুছে ফেললো। তারপর চেহারায় স্বাভাবিক একটা ভাব বজায় রেখে অথয়ের দিকে ফিরল। ততক্ষণে অথয় প্রহরের পেছনে এসে দাঁড়িয়েছে। প্রহরকে দেখে আটকে উঠল অথয়, দুটো চোখের পাতা ফুলে গেছে তার। অথয় বিস্মিত হয়ে প্রহরকে জিজ্ঞাসা করলো, আপনি কাঁদছিলেন? প্রহর মাথা নাড়িয়ে না বুঝালো সে কাঁদেনি। অথয় প্রহরের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি আমায় বিয়ে করবেন? অথয়ের কথায় প্রহর অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল, যেন বিশ্বাস হচ্ছে না ওর। তবুও অথয়ের কথা জবাব দিল, আমি তোমাকে চাই অথই। বিয়ে করলে তোমাকে করব, কারণ তোমাকে ছাড়া আমার কোনো গতি নেই। তাহলে আজই আমায় বিয়ে করবেন। আপনার কাজিনের বিয়ের আসরে আমাদের বিয়ে হবে। তোমার বাবা মা রাজি না অথই, তারা আমাদের বিয়েকে স্বাভাবিকভাবে মেনে নিবে না। যদি মেনে নেয়? অথয়ের দুষ্টুমি ভরা কথায় প্রহর চমকে ওঠে। সত্যি কি তাই? হুট করে অথয়ের পেছনে চোখ পড়ল প্রহরের। কারা যেন আসছে, অথয়ের বাবা মা এবং তার আব্বু আম্মি। প্রহর আবারও অথয়ের দিকে তাকালো। অথই মুচকি হেসে বলল, অবশেষে আপনাকে পাবার আশার আলো খুঁজে পেয়েছি। সেই আশার আলো অন্ধকার গ্রাস করার আগেই চলুন না আমরা আমাদের গন্তব্য একই পথের উদ্দেশ্যে শুরু করি। ক্লান্ত পথের পথিক আমরা আমাদের জীবনের প্রতিটা পদে পদে একে অপরের হাতে হাত রেখে এগিয়ে যাব। আপনি হবেন তো আমার সঙ্গী? কথাটা বলেই অথই প্রহরের চোখের দিকে তাকালো। দেখলো প্রহরের চোখে পানির উপস্থিতি। হুট করে প্রহরের চোখের জল গড়িয়ে পড়ল। অথই অবাক হয়ে তাকিয়ে রইল। প্রহর কান্নারত অবস্থায় অথইকে বলল, বিয়েতে কি পড়বে?
এত অল্প সময় সব অ্যারেঞ্জ করবো কি করে? প্রহরের কথায় ফিক করে হেসে ফেলল অথই। প্রহর বোকা চোখে দৃষ্টিতে তাকিয়ে অথইকে বলল। হাসার মতো কিছুই বলেনি অথই। প্রহর রেগে আছে আর সেই রাগ দেখে অথই হাসছে। আজ যে বড্ড সুখানুভূতি হচ্ছে। জীবনের অপ্রাপ্তির হিসেবের পাতা আজ পূর্ণতার গল্পে ভরে যাবে। ইস, জীবন আমাদের কত কি দিয়ে যায়। সুখ দুঃখ, হাসি কান্না, মিলন বিচ্ছেদ, পূর্ণতা অপূর্ণতা সবটার উত্থান পাথানের জোরে মানুষ বাঁচে। কেউ সুখের অনুভূতিতে বাঁচে আর কেউ দুঃখের ছাপ বয়ে বেড়ায় মৃত্যুর আগ পর্যন্ত। খুবই সাদামাটা আয়োজনে প্রহর এবং অথয়ের বিয়ে সম্পূর্ণ হয়েছে। লোকজনের সমাগম বলতে গেলে তেমন কেউ নেই। লুবনার বিয়ের পরপরই অনেক মেহমান চলে গেছে, কেউ বা যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। বিয়ে সম্পূর্ণ হবার পর অথয়কে নিয়ে এক ঘরে বসে আছে নাজিফা। গ্রামের কিছু মানুষ বিয়ের খবর শুনে ছুটে এসেছে। প্রহরের বউকে যেই দেখছে সেই খুশিতে বাকবাকুম। এদিকে অথয়কে দেখার জন্য ব্যাকুল হয়ে আছে প্রহর, কিন্তু সবার সামনে গিয়ে তো আর সরাসরি বলতে পারছে না যে আপনারা একটু রুম থেকে বের হবেন, আমি আমার স্ত্রীকে দেখে দুটো চোখকে শান্তি দিতে চাই। প্রহরকে ঘিরে দাঁড়িয়ে আছে ওর কাজিনরা। 16 জনের বিশাল বড় একটা কাজিন গ্রুপ। প্রহরকে আপসেট দেখে প্রহরের বড় জেঠুর ছেলে লাবিব জিজ্ঞাসা করলো, কি হয়েছে ভাই? নিজের বউকে দুবার বিয়ে করার পর তোমার চেহারা মলিন দেখায় কেন? তোমার তো খুশিতে চোখে পানি আসার কথা। আর আমাদের দেখো, জীবনে শুধু একবার বিয়ে করতে চাই, তবুও বিয়ে করতে পারছি না, আর তুমি নিজের বউকে দুবার বিয়ে করে ফেললে। লাবিবের কথায় হাসির ফোয়ারা বইছে। প্রহর রেগে কটমট দৃষ্টিতে তাকিয়ে লাবিবকে বলল, সবসময় ডাবল মিনিং বের করিস কেন? তুই কি বিয়ে করছিস? তোর কি বউ আছে? কিছুই তো নাই। অতএব কি দাঁড়ালো? তোর যে জিনিসের অভিজ্ঞতা নাই, তুই কেমনে সেই ব্যাপারে আলাপ করিস? যে ব্যাপারে তোর নলেজ নেই সে ব্যাপার থেকে 10 হাত দূরে থাকবি। যেদিন বিয়ে করবি, বউ আসবে, সেদিন আমার অবস্থা বুঝতে পারবি। প্রহরের কথা শুনে সবাই চুপ হয়ে গেল। একজন চুপ থাকলো না। সোজা সেখানে উঠে ছাদ থেকে নেমে নাজিফার কাছে গিয়ে A to Z ডিটেল খুলে বলল। সবটা শোনার পর নাজিফা হেসে ফেলল। মাগরিবের নামাজের পর সবাইকে তাগাদা দিল ঘর থেকে বের হওয়ার জন্য। সবাই চলে যাওয়ার পর নাজিফা শিরিনের হাতে শাড়ির প্যাকেট এবং গয়নার বক্স দিয়ে বলে যায় অথয়কে খুব সুন্দর করে সাজিয়ে দিতে। অতি যত্ন সহকারে অথয়কে সাজিয়ে দিল শিরিন। লাল জামদানি শাড়ি, সিম্পল গলার স্বর্ণের চেন, কানে সোনার দুল, নাকে নাকফুল, সাথে শিরিনের হাতের জাদুতে যেন অথয়কে অনন্যা বানিয়ে ফেলেছে। সাজানো শেষ হবার পর শিরিন অথয়ের থুতনিতে হাত রেখে বলল, প্রহরকে আগলে রেখো, তোমাকে অসম্ভব ভালোবাসে। এত বছর ধরে ওকে দেখছি, কখনো এতটা অস্থির হতে দেখিনি যতটা আজ সকালে দেখেছিলাম। যখন তোমাকে নিয়ে বাড়িতে ঢুকলো ঠিক তখনই তোমার জ্ঞান ফিরছিল না বলেই যেন প্রহরের শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। পরে আমি এসে সাহায্য করলাম। কিছু সময়ের মধ্যে তোমার চেতনা ফিরে এসেছে। ব্যাস, এতেই যেন আমার ভাইয়ের মুখ বিজয়ের হাসি ফুটে উঠেছে। সেই হাসি আমি সবসময় প্রহরের মুখে দেখতে চাই। তুমি হবে প্রহরের হাসির কারণ। শিরিনের কথা শুনে অথই মনে মনে নিজের সঙ্গে নিজেই ওয়াদাবদ্ধ হলো সে কখনোই প্রহরকে কষ্ট দেবে না। বেশ রাত করে প্রহরকে ঢুকতে দেওয়া হলো অথয়ের ঘরে। প্রহর সকলের কাছ থেকে ছাড়া পেয়ে হাঁপ ছেড়ে বাঁচল। রুমের দরজা খুলে ভেতরে ঢুকলো। রুমের ভেতর ঢুকতেই গোলাপ ফুলের সুগন্ধি টের পেল। আশেপাশে চোখ ঘুরে তাকাতে নিজের ঘরে আবিষ্কার করলো একটা আস্ত ফুলের বাগানকে। লাল গোলাপের সমারোহ। লাল গোলাপের মাঝে আরেকটা লাল গোলাপ ফুটে আছে। সেই ফুলকে দেখা মাত্রই প্রহর স্থির হলো। ধীর পায়ে এগিয়ে যায় সেই ফুলের দিকে। এদিকে অথই প্রহরের উপস্থিতি টের পেয়ে শক্ত হয়ে বসে আছে। এতদিনের চেনা জানার বাইরে আজ তাদের মাঝে নতুন সম্পর্ক গড়ে উঠেছে, স্বামী স্ত্রীর সম্পর্ক, যেখানে কেবল শারীরিক লেনাদেনা নয় বরং ভালোবাসার লেনাদেনাও আছে। বরং শারীরিক লেনাদেনার চেয়ে ভালোবাসার লেনাদেনার দাম এবং ওজন বেশি। আসসালামু আলাইকুম অথই। বিবাহিত জীবনের প্রথম, অর্থাৎ আজকের রাতটা ভীষণ মূল্যবান আমার কাছে। জানতে চাইবে না কেন? প্রহরের কথায় অথই ঘুমটা তুলে প্রহরকে বলল। লাইট অফ করবেন প্লিজ। ভীষণ ভয় এবং লজ্জা মিশ্রিত কণ্ঠে কথাটা বলল অথই। অথয়ের কথায় প্রহর থামল। গোল গোল আঁখি দুটিতে এক রাজ্যে সমান বিস্ময়। অথয়ের অনুরোধের সারমর্ম খোঁজার চেষ্টা প্রহরের মাঝে। পর মুহূর্তেই সারমর্ম ধরতে পারল যখন তখন হো হো করে হেসে উঠল। পুরো ঘরের চার দেয়ালে প্রহরের হাসির প্রতিধ্বনি তুলছে। অথই নিজেকে আরো গুটিয়ে ফেলল, অথচ এমন হবার কথা ছিল না। ভীষণ অন্যরকম হতে পারত আজকের এই মুহূর্ত। জীবনের সবচেয়ে বেস্ট একটা মোমেন্টের স্মৃতি যখন মস্তিষ্কে ক্যাপচার করার কথা, ঠিক তখনই ভয় আর লজ্জা কিনা কাবু করে ফেলেছে তাকে। নিজেকে নিয়ে যেন আজ বিরক্ত বোধ হচ্ছে অথয়ের। না জানি প্রহর এখন তাকে কি ভাবছে। হুট করে পুরো ঘর জুড়ে আধার নেমে এলো। প্রহর অথয়ের কথা রেখেছে, লাইট অফ করে দিয়েছে। পুরো ঘর জুড়ে কেবল কালো রঙের আবরণ।
চোখের ভাষায় যাকে আমরা অন্ধকার হিসেবে কল্পনা করি। অথয় এবার যেন কিছুটা সাহস পেল। যাক, এবার তাহলে প্রহরকে প্রাণ ভরে দেখা যাবে, আর প্রহর টেরও পাবে না। অথয় নিজের মাথার ওড়না হালকা তুলে তাকালো। জানালার সাদা পর্দা ভেদ করে চাঁদের আবছা আলো আসছে। সেই আলোয় সাহায্যে অথয় দেখলো প্রহর ধীর পায়ে এগিয়ে আসছে ওর দিকে। প্রহরকে কাছে এগিয়ে আসতে দেখে অথয় নিজের ঘোমটাটা নামিয়ে চোখ মুখ বন্ধ করে শক্ত হয়ে বসে রইল। 1 মিনিট, 2 মিনিট, তারপর আরো 5 মিনিট অতিক্রম হলো, কিন্তু প্রহরের অস্তিত্ব টের পায় না অথয়। অস্থিরতা ভর করে শরীরে। মাথার ঘোমটা সরিয়ে প্রহরকে খোঁজার চেষ্টা করবে যখন তার আগেই আবিষ্কার করলো অন্য এক দৃশ্য। মুহূর্তের মধ্যেই মোহাচ্ছন্ন হয়ে পড়ল অথয়। উত্তর দিকে জানালার পর্দা সরিয়ে সেখানেই দাঁড়িয়ে আছে প্রহর। চাঁদের আলো এসে পড়ছে তার মুখে। সুখী চেহারা নিয়ে তাকিয়ে আছে চাঁদের দিকে। চোখের তারায় আজ আকাশের হাজারো সুখের তারা হাতছানি দিয়ে ডাকছে যেন তাকে। এতটা গভীরভাবে কখনো কি প্রকৃতির মাঝে ডুবেছিল সে? মোটেও না। যান্ত্রিক জীবনে কেবল অফিস আর ঘরই ছিল উপভোগ্য বিষয়। অথয়ের অস্তিত্ব সম্পর্কে যেদিন জানতে পারল, ঠিক সেদিন থেকেই যেন জীবনের অন্য এক অর্থ সম্পর্কে অবগত হয়েছে সে। মানুষের সাজানো গোছানো জীবনে একজন ব্যক্তিগত মানুষের প্রয়োজন হয়, যে মানুষটাকে নিজের জীবন, প্রেম, ভালোবাসা, সুখ দুঃখ, হাসি কান্নার সব মতো মুহূর্তে যেন ঠিক 2 ইঞ্চি দূরত্বে সবসময় হাতের নাগালেই পাওয়া যায়। প্রহরের জীবনে সেই মানুষটা আর কেউ নয় অথয়, যাকে সে প্রতি সেকেন্ডে প্রতিটা মুহূর্তে নিজের পাশেই চায়। অথয় খাট থেকে নেমে ধীরে ধীরে এগিয়ে যায় প্রহরের কাছে। প্রহরের থেকে মাত্র 1 হাত দূরত্বে দাঁড়িয়ে আছে অথয়। অথয়ের অস্তিত্ব টের পেয়ে যায় প্রহর। যখন অথয় খাট থেকে নামছিল তখন ওর হাতের মুঠোভর্তি চুরির রিন রিন শব্দ শুনে বুঝে ফেলেছিল যে তার অর্ধাঙ্গিনী ছুটে আসছে। অথয় চিন্তিত ভঙ্গিতে প্রহরের দিকে তাকিয়ে বলল, আপনি রাগ করলেন আমার উপর? আসলে হুট করে নিজেকে আপনার স্ত্রী হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে পারছি না। ভীষণ লজ্জা পাচ্ছি, অথচ এমনটা কখনো হয়নি। অথয়ের কথা শুনে প্রহর পেছনে ফিরল। চাঁদের আলো এসে পড়ছে অথয়ের চেহারায়। চাঁদের আলোয় অথয়কে এক অন্যরকম রূপে আবিষ্কার করলো প্রহর। চেহারা থেকে আলাদা দ্যুতি ছড়াচ্ছে, পরনের গহনাগুলো কেমন চকচক করছে। সেই সাথে অথয়ের চঞ্চল দুটি আঁখিতে নিজেকে কেমন দেউলিয়া মনে হচ্ছে। আপনি কি রেগে আছেন আমার উপর? কথা বলছেন না যে? অথয়ের কথায় কেমন অনুশোচনার সুর ভেসে এলো। প্রহর মৃদু হাসলো। আধারের খেলায় অথয়ের অগোচরে রয়ে গেল প্রহরের সে হাসিটা। 1 পা এগিয়ে অথয়ের খুব কাছে এগিয়ে দাঁড়ালো প্রহর। অথয় হকচকিয়ে যায়। দূরে সরে যাওয়ার জন্য যেই পা বাড়াবে ঠিক তখনই অথয়ের হাত টেনে ধরল প্রহর। অথয় পেছনে ঘুরে তাকায় না, কেবল এতটুকুই বলল, হাত ছেড়ে দিন। হাত যখন ধরেছে তখন ছেড়ে দেওয়ার প্রশ্ন আসে না। এই হাত ধরার জন্যই তো কত শত রাত নির্ঘুম কাটিয়ে দিয়েছে, আর আজ সেই হাত কাছে নাগলে পেয়েও ছেড়ে দিব? মোটেও না। পারলে আমি তোমার হাতের সঙ্গে আমার হাতের লক সিস্টেম করতাম। কথাটা বলতে বলতে প্রহর অথয়ের হাত সামান্য উঁচু করে হাতের পিঠে অধর ছোঁয়ায়। অথয় শিওরে ওঠে। জীবনে প্রথম কোনো পুরুষের কাছ থেকে পাওয়া প্রথম স্পর্শ। প্রথম পুরুষটা তার ব্যক্তিগত মানুষ। হুট করে মনের আঙিনায় এক ফালি বসন্তের রোদ্দুর ছুঁয়ে গেল অথয়ের। অথয় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। প্রহর তাকিয়ে আছে তার প্রিয়তমা স্ত্রীর অনবত মুখের দিকে। জানালার গ্রিল গলিয়ে চাঁদের আলো এসে তাদের সারা গায়ে মাখিয়ে দিয়ে যাচ্ছে। চারিপাশে মৃদু বাতাস বইছে। বাতাসের দোলে অথয়ের শাড়ির আঁচল দুলছে। আমার দাদি কি বলে জানো, মাঝে মাঝে আমাদের প্রচুর ধৈর্য ধারণ করতে হয় কাঙ্ক্ষিত কিছু পাওয়ার জন্য, হোক সেটা সুখ কিংবা টাকা অথবা শখের মানুষকে নিজের করে পাওয়ার জন্য। আমার টাকা আছে, সুখ আছে, কিন্তু যেদিন থেকে আমার চোখের দৃষ্টি তোমায় খুঁজে পেল, ঠিক সেদিন থেকে মনে হলো আদৌ কি জীবনের প্রকৃতির সুখ পেয়েছে? মোটেও পাইনি। কোটি টাকার মালিক হয়েও সুখী হতে পারেনি, শুধুমাত্র তুমি পাশে ছিলে না বলে। ধৈর্য ধারণ করেছিলাম, রেখেছিলাম নিজের প্রতি, আমার রবের প্রতি বিশ্বাস। আজ দেখো, তুমি আমার স্ত্রী হয়ে আমার বৈধ প্রেমিকা, আমার চোখে শীতলকারী আদরণী হয়ে উপস্থিত হয়েছ। অথয় প্রহরের দিকে তাকিয়ে রইল। প্রহর যে খুব চমৎকারভাবে কথা উপস্থাপন করতে পারে আজ আবারও প্রমাণ পেল। প্রহর হাত বাড়িয়ে অথয়ের গালে 1 হাত রেখে আদুরে গলায় বলল,